গতকাল ভারতের সেনাবাহিনী প্রধান আমাদের সেনাবাহিনী প্রধানের সাথে কথা বলেছেন। এরকম একটা খবর নিশ্চয়ই আমাদের চোখে পড়েছে এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে খবরটা ভারতের দিক থেকে এসছে, মানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানোর আগেই, আমি জানি না জানানো হয়েছে কিনা, কিন্তু আমাদের সামনে যে খবরটা এসছে সেটা ভারতীয় সেনাবাহিনীর বরাতে এসছে। কি কারণে ভারতের সেনাবাহিনী প্রধান কথা বলতে পারেন আমাদের সেনাবাহিনী প্রধানের সাথে? আমার একটা অনুমান আছে। খুব স্বাভাবিকভাবে যেটা হয়, ফর্মালি কি কথাবার্তা হয়েছে, একটা ফর্মাল স্টেটমেন্ট আছে, তার বাইরেও একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলাপ হয়েছে বলে আমি ধারণা করি। সেটা বোঝার জন্য আমরা একটা ব্রিফিং এর দিকে চোখ বোলাবো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ একটা গুরুত্বপূর্ণ ইস্যু এসছে, এর মধ্যে একটা নিয়ে আলোচনা হয়েছে, সেটা হলো শেখ হাসিনা কি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী কিনা। তাকে জিজ্ঞেস করা হয়েছিল মুখপাত্রকে। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আমরা এখান থেকে আগেই বলেছি যে তিনি বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী, সুতরাং এই বিষয়ে আমাদের অবস্থান এটাই। তাকে আসলে সম্প্রতি তিনি জো বাইডেনকে যে অভিনন্দন জানিয়েছেন, সেখানে তাকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হিসাবে বলা হয়েছে, সেটাকে তারা কিভাবে দেখেন তার জবাব এটা বলেছেন। কিন্তু এইটার আমার মেইন টেক অ্যাওয়ে ভিন্ন জিনিস, সেটা হচ্ছে খুব আলাদাভাবে চিটাগং এর ঘটনা, চিটাগং এ হিন্দু সম্প্রদায়ের সাথে যে সংকট হয়েছে সেটা নিয়ে কথা বলছেন। উনি বলছেন, বাংলাদেশের চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজন ও তাদের সম্পদের উপর হামলার পেছনে চরমপন্থীরা রয়েছে বলে মনে করে ভারত। এই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে জোরালো পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। জয়সওয়াল বলেন, চট্টগ্রামে হিন্দুদের লক্ষ্যবস্তু বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা সৃষ্টিকারী পোস্ট দেওয়া হয়েছে। সেটি থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। আমরা জানতে পেরেছি যে এসব ঘটনার পেছনে চরমপন্থীরা রয়েছে। চট্টগ্রামের ঘটনা নিয়ে তিনি বলেন, ভারত সরকার বেশ কয়েকটি ভিডিও দেখেছে যেগুলোতে চট্টগ্রামে হিন্দুদের উপর হামলা ও ভয় দেখানো এবং হিন্দুদের ধর্মীয় সংগঠনগুলোকে লক্ষ্যবস্তু করে হামলার চিত্র উঠে এসেছে। এটা নিন্দনীয়। এইসব ঘটনা এলাকার সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াবে এবং সাম্প্রদায়িক পরিস্থিতিতে ভারসাম্য বিনষ্টে ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারের প্রতি হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতে জোরালো পদক্ষেপ গ্রহণ এবং এসব হামলার জন্য দায়ী চরমপন্থীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। খেয়াল করি, চরমপন্থীদের বিরুদ্ধে, এবং বলছেন স্ট্যাটাস দিয়ে হামলা করা হয়েছে। ঘটনা মোটেও সেটা ছিল না। পরে কি হয়েছে সেটা ভিন্ন আলোচনা। প্রথমে একটা স্ট্যাটাসের জের ধরে হিন্দু সম্প্রদায়ের মানুষ বলা হচ্ছে এই হামলার সাথে মূলত তাদের একটা সাংস্কৃতিক হিন্দু ধর্মের সাংস্কৃতিক একটা সংগঠন ইসকন, সেই ভদ্রলোক যিনি স্ট্যাটাস দিয়েছেন তার দোকানে হামলা চালায় এবং পুলিশের উপরে আক্রমণ করে, অ্যাসিড ছুঁড়ে মারে যাতে পুলিশ আহত হয়। সেনাবাহিনীর উপরও হামলা হয়েছিল। এখানে একটা কথা একটু বলে রাখা জরুরি, এর পরবর্তীতে যে অভিযান হয়েছে তাতে আমরা নিউজে দেখছি 49 ইসকন অনুসারী গ্রেফতার এবং আসামি 600 করা হয়েছে। কিন্তু এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের দিক থেকে বেশ কিছু অভিযোগ করা হয়েছে। সেটা হচ্ছে এই অভিযোগ ডয়চে ভেলে বাংলায় আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেক ক্ষেত্রে তাদের দাবি যে বেধড়ক পেটানো হয়েছে বাড়ি বাড়ি গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে। যেখানে এই সংকটটা হয়েছিল হাজারীগলিতে মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষের ব্যবসা এবং বাড়ি, সেখানে গিয়ে নাকি বেধড়ক পিটিয়েছে যৌথ বাহিনী। শুধু সেটা না, তাদের ভাষ্য মতে সিসিটিভি ক্যামেরাগুলো এবং সেগুলো সব ভেঙে ফেলা হয়েছে, সেই আলামত নষ্ট করা হয়েছে তাদের ভাষ্য মতে। আমরা এই দেশের নাগরিক, এই যে হিন্দু সম্প্রদায়ের মানুষ যে অভিযোগগুলো করেছে, এগুলোকে আমলে নিয়ে সরকারকে ভালোভাবে তদন্ত করার আহ্বান জানাতে চাই। আমি কোনোভাবেই মনে করি না যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ভুল করতে পারে না, কোনো অপরাধ করতে পারে না। সুতরাং এটা খুবই একটা সেন্সিটিভ ইস্যু, কোনো সন্দেহ নেই। আমরা ওটার ভিডিও ফুটেজ দেখেছি, সব জায়গায় নিউজ এসছে যে মুসলমানের যিনি স্ট্যাটাস দিয়েছেন ইসকনের বিরুদ্ধে, তার বাড়িতে হামলা হচ্ছে। সেটা ট্রু, সেটা আগে তারা হামলা করেছে, কিন্তু তার প্রতিক্রিয়াতেও দায়ী ব্যক্তিদের গ্রেফতার করা দরকার ছিল। তাদের উপরে হামলা করা হয়েছে কিনা, বেধড়ক পেটানো হয়েছে কিনা, আলামত নষ্ট করার জন্য সিসি ক্যামেরা ভাঙা হয়েছে কিনা, সরকারের উচিত হবে খুব দ্রুত এগুলো নিয়ে পদক্ষেপ নেওয়া, তদন্ত করা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমরা একটা কথা প্রথম দিন থেকে বলার চেষ্টা করছি, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ এই রাষ্ট্রের নাগরিক, তাদের অধিকার রক্ষার দায়িত্ব আমাদের সবার। আমাদের সেটার লক্ষ্যে ফাইট করা দরকার। তাদের উপর কোনো অন্যায় অবিচার হলে আমাদের প্রত্যেকে সেটার বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়ানো দরকার। আমরা সেটা দাঁড়াতে চাই, আমরা সেটা দাঁড়াচ্ছিও। কিন্তু এই ব্যাপারটাকেই সুযোগ হিসেবে নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং
আমি ধারণা করি সেনাবাহিনীর প্রধানের ফোনের সাথে এটা জড়িত। সেনাবাহিনীর পক্ষ থেকে যেটা বলা হয়েছে, এক্স হ্যান্ডেলে তাদের দিক থেকে যে স্টেটমেন্ট এসছে, সেখানে ছবি দিয়ে বলা হয় তারা দুজন টেলিকলে নিজেদের মধ্যে কথা বলেছেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সহ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। আমরা জানি না এই বৈঠকটি, এই সাক্ষাৎকারটি, পারস্পরের মধ্যে আলোচনাটি পূর্ব নির্ধারিত ছিল কিনা, নাকি হঠাৎ করে হয়েছে। পূর্ব নির্ধারিত হয়ে থাকতে পারে, হঠাৎ করে হতে পারে, এবং যে কনটেক্সটে হয়েছে, যখন বাংলাদেশে একটা হিন্দুত্ববাদী সংগঠনের কে কেন্দ্র করে চট্টগ্রামে উত্তেজনা বিরাজ করছে, সেই প্রেক্ষাপটে এই ফোনের বা এই সাক্ষাৎকার, এই বৈঠকের ক্ষেত্রে আমরা যৌক্তিকভাবে ধারণা করতে পারি এর সাথে এই ইস্যুটা সম্ভবত প্রধান ছিল। তাদের পূর্ব নির্ধারিত হলেও ইস্যু আলোচিত হয়েছে, আর যদি এই ইস্যুতে হয় তাহলে তো হয়েছেই। এটার কারণ হচ্ছে ভারত সম্ভবত মনে করছে এখনো বাংলাদেশ সেনাবাহিনী সরকারের খুবই প্রভাবশালী অংশ, মানে তারা সেটা ধারণা করে থাকতে পারে। এবং এটাও সত্য, যেহেতু যৌথ বাহিনী, আমাদের সেনাবাহিনী এখন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করছে, সুতরাং চট্টগ্রামের অভিযানে যৌথ বাহিনীর মধ্যে সেনাবাহিনী সদস্যরা সম্ভবত ছিলেন, এবং ওয়াকারুজ্জামান আমাদের সেনাবাহিনী প্রধানকে অনেকেই মনে করেন এই সরকারের উপর তার খুব গুরুত্বপূর্ণ লেভারেজ আছে, তাই হয়তো তারা তিনি মানে ভারতের দিক থেকে ভারতের সেনাবাহিনী প্রধান এই ফোন করার মাধ্যমে, এই টেলিকনফারেন্সের মাধ্যমে তাকে এই ব্যাপারে তাদের আশঙ্কার কথা জানিয়েছেন, এবং তাদের দিক থেকে যেটা হয় তারা সরকারকে সতর্ক করার চেষ্টা করতে পারেন, চাপ প্রয়োগ করার চেষ্টা করতে পারেন। এগুলো সবই সম্ভব, কোনোটাই অসম্ভব নয়। কারণ ভারতের খোঁটার জোর বাড়ছে। জনাব ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, দায়িত্ব নিতে আড়াই মাস এখনো বাকি থাকলেও, যেহেতু তিনি প্রেসিডেন্ট হয়ে দাঁড়িয়েছেন, আড়াই মাস পরের সেই শক্তি তাদের দিকে আসবে। অ্যাটলিস্ট তারা বাংলাদেশে যা ইচ্ছে তাই করবেন। সেই ক্ষেত্রে বাইডেন সরকার বা ডেমোক্র্যাটরা যে ধরনের ডেটারেন্ট হওয়ার কিছুটা সম্ভাবনা বা অনেকটা হওয়ার সম্ভাবনা ছিল, বা সেটা হয়েছেনও, সেই জায়গা থেকে ট্রাম্পের জমানায় তারা অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন। সুতরাং তারা তাদের খোঁটার জোর দিয়ে অনেক বেশি কিছু করার চিন্তা করতেই পারেন। ফলে যেটা দাঁড়ালো, আমি চিটাগং এর ঘটনা নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেই প্রসঙ্গে বলেছি যে এই ঘটনাটা এখানে শেষ হচ্ছে না। বাংলাদেশের মাটিতে হিন্দু মুসলমানের মধ্যে উত্তেজনা বাড়ানো, তাদের মধ্যে দাঙ্গা পরিস্থিতি তৈরি করার চেষ্টা ভারত করবে, কোনো রকম কোনো সন্দেহ নাই। এর মধ্যে বিভিন্ন জন খেলছেন। আমরা অনেককেই দেখছি ইসকনের বিরুদ্ধে আমাদের লোকজনকে, আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমকে উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে। ইসকন ভালো খারাপ সংগঠন সেই আলোচনা যাচ্ছে না, এটা যৌক্তিকভাবে অনেকে করছেন, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, যৌক্তিকভাবে সেটা থাকতে পারে। কিন্তু যে ধরনের উস্কানি আছে সেটা আসলে আমাদের সোসাইটিতে, আমাদের রাষ্ট্রের ভেতরে অস্থিরতা তৈরি করার সম্ভাবনা খুব বেশি। এবং ইসকনের হয়ে, যেমন ধরি আমরা যে হামলাটা হয়েছে, যেহেতু ইসকনের স্ট্যাটাসকে কেন্দ্র করে যিনি স্ট্যাটাস দিয়েছেন বা শেয়ার করেছেন তার বাড়িতে যেহেতু হামলা হয়েছে, এটা ইসকনের উপরে যায়। কিন্তু আমরা বারবার বলছি যে আওয়ামী লীগ, মুসলিম আওয়ামী লীগরাও ওত পেতে আছেন কোনখানে কোন ক্রাইসিসকে কেন্দ্র করে কোন কেওস তৈরি করা যায়, যেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানেই তারা এসে হাজির হবার চেষ্টা করছেন। সুতরাং এই সুযোগ আওয়ামী লীগের অন্য সদস্য, আমি হিন্দু সম্প্রদায়ের মানুষের কথা বলছি না, মুসলিম সম্প্রদায়ের মানুষরাও এটার সুযোগ নিয়ে একটা কেওস তৈরি করার চেষ্টা করতে পারেন। সুতরাং আমি আবারও বলছি, বাংলাদেশে একটা দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং এই দাঙ্গা বাঁধিয়ে দিতে পারা আওয়ামী লীগের জন্য যেমন চমৎকার ব্যাপার, ভারতের জন্য এটা খুব ভালোভাবে কাজ করবে। আমি প্রথম দিন থেকে আমার পুরনো ভিডিও চেক করে দেখতে পারেন যে কেন ভারত বাংলাদেশের, মোদী সরকার বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে কথা বলছে। আমার ইন্টারপ্রিটেশন ছিল এটা মূলত তার ডোমেস্টিক যে অডিয়েন্স আছে তাদের জন্য, তার রাজনীতি আছে, সে হিন্দুত্ববাদী, সে সব হিন্দুদের কাস্টাডিয়ান, এবং সে এটাকে ব্যবহার করে তার অভ্যন্তরীণ রাজনীতিতে, তার হিন্দুত্ববাদী রাজনীতিতে গেইন করতে চায়। সুতরাং বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা দূরে থাকুক, দূর পর্যন্ত যদি নাও যায়, এই টেনশন, এই অস্থিরতা, ইসকনের উপরে হামলা, ইসকনের উপরে হুমকি, এই ধরনের ন্যারেটিভ তারা যদি দিতে পারে, বা হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা, মন্দিরের উপরে হামলা, প্রতিমা ভাঙা, যত এসব নিউজকে তারা নিতে পারে, এক্সিজারেট করে প্রেজেন্ট করতে পারে, সেই জিনিসগুলো তাদের ওখানকার অভ্যন্তরীণ রাজনীতিতে দারুণভাবে সাহায্য করবে। আমরা ভবিষ্যতের সময়গুলোতে যে কয়েকটা পয়েন্টকে কেন্দ্র করে ভারত
বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করবে। তার মধ্যে প্রধানতমটাই হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। আমাদের সতর্ক থাকা দরকার আছে এবং আমরা খেয়াল করব ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি আমাদের এই হামলার সাথে উগ্রবাদী বা এই ধরনের শব্দ ব্যবহার করছেন, যেটা তারা বাংলাদেশে শেখ হাসিনা পতনের সাথে সাথেই করেছেন। আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই, বহুবার বলেছি, শেখ হাসিনার মতো একটা দানবকে ক্ষমতায় রাখার পেছনে ভারত প্রধান যে যুক্তি দিয়েছিল সেটা হচ্ছে তিনি যদি চলে যান, তাকে যদি চলে যেতে হয়, তাহলে বাংলাদেশ জঙ্গি ইসলামী জঙ্গিবাদীদের অভয়ারণ্যে পরিণত হবে। সুতরাং শেখ হাসিনা নির্বাচন না দিক, তিনি করাপ্ট হন, তিনি মানবাধিকার হরণ করুন, তাকে ক্ষমতায় রাখতে হবে। এখন যেহেতু তাকে আমরা ঝেঁটিয়ে বিদায় করতে পেরেছি, এখন ভারতের ওই ন্যারেটিভটা এস্টাবলিশ করার জন্য তারা এটা করবেন। এখন আমরা কেউ কেউ দেশের ভেতরে থেকে বুঝে বা না বুঝে খুবই অস্থির এবং উগ্র আচরণ যদি করি, সেটা প্রকারান্তরে ভারতের ন্যারেটিভের পক্ষে যায়। আমরা যাতে এই একটা ব্যাপারে খুবই সতর্ক থাকি, আমাদের সামনে না হয় বড় বিপদ তৈরি হওয়ার সম্ভাবনা আছে।